নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বুদ্ধদেব বসুর এক অসাধারণ কাব্যিক উপন্যাস তিথি ডোর। শুরু করি। সত্যেনও তাকালো। তামাশা মন্দ না, ঘরে পা দিয়েই সে ভেবেছে। দরজায় জুতোর স্তূপ, সাদা ফরাসের উপর হলদে কার্পেট, আর সেটার শেষে ছোট আর একটা লাল, সেখানে ঘোর লাল মখমলের তাকিয়া, আর লাল প্রায় কালচে গোলাপের দুটো তোড়া। বসতে যাচ্ছিল, কিন্তু না, অরুণবাবুরা ওই লালের রাজ্যেই তাকে নিয়ে এলেন। ডবল গালিচায় ছেড়ে দিয়ে উধাও হলেন। বসতেই গন্ধে যেন দম আটকালো হঠাৎ। থোবা থোবা গোলাপ, লম্বা রজনীগন্ধা কত। তা যাই হোক, গলার মালাটা এবার খুলতে পেরে হাঁপ ছাড়ল। তাকিয়ে দেখল নিখিল অখিল জড়সড়, কিরণও চুপ, আর সব অচেনা। একবার শুধু এক পলক ছোট দিকে দেখল, আরও আসছে লেমনেড, চা, প্লেট ভরা ভরা পান আর সিগারেট, কালো কালো মাথার উপর পেঁচালো ধোঁয়া, কথা, হাসি, বাইরে হাঁকডাক, চলাফেরা, ঘরের 3টে দরজায় বাচ্চা বাচ্চা মেয়েদের উঁকিঝুঁকি। যাক, হারিতবাবু এলেন। যুদ্ধের কথা বলছেন ওরা, একটু শুনল। তাই তো, কিছু একটা গোলমাল হলে ভারী অসুবিধে হবে লোকদের। একটা দেয়াল ঘেঁষে বসতে পারলে পিঠটায় আরাম হতো। এই যে, সত্যেন প্রথম দেখল মহাশ্বেতাকে। অদ্ভুত রোগা, অদ্ভুত ফর্সা, সাদা, প্রায় হলদে গালের উপর ছোট একটি নীল শিরা স্পষ্ট। গায়ের রঙে শাড়ির রঙে মিশে আছে, আর কালো ব্লাউজের উপর দিয়ে ঝলমলিয়ে নেমেছে রূপোর পাতের মতো আঁচল। তারপর সরস্বতীকে, সোজা দাঁড়িয়েছে, চোখে হাসি, ঠোঁটে হাসি, কাঁধের উপর মাথাটি চমৎকার বসানো, শাড়িটা নীল, ময়ূরের গায়ে যে নীল থাকে সেই রকম, আর কচুরি পানার ফুলের রঙের জামা। তারপর একসঙ্গে দুজনকে দেখল। সরস্বতী বলল, সব ঠিক আছে? কিছু চাই? কথাটা তাকেই বলা, সেটা বুঝতে পেরে সত্যেন বলল, এই তোড়া দুটো কি সরানো যায়? কেন, ফুল ভালোবাসো না? বলল মহাশ্বেতা। ফুল খুব ভালো, কিন্তু দুপাশে দুটো তোড়া নিয়ে বসে থাকা। থাক না, বেশ তো দেখাচ্ছে। পিছন থেকে ভাঙা ভাঙা ভারী গলায় একজন বলল, আচ্ছা সরিয়ে দি। সত্যেন ফিরে তাকালো। বিজনবাবু, কি সর্দি বুঝি? হ্যাঁ। বিজন হাসল, দুবার কাশল, নিচু হয়ে ফুলদানিতে হাত দিল। বিজু, মহাশ্বেতা বলে উঠল, থাক। তাহলে আমি কি একটু সরে বসতে পারি? মহাশ্বেতাকে আবেদন জানালো সত্যেন। আহা, বসুন না, বললেন ঘি রঙের ফ্ল্যানেলের পাঞ্জাবি পরা মজবুত চেহারার ভদ্রলোক। আপনি ভাগ্যবান, আপনাকে দেখি আমরা। এই যে, আরাম করে বসুন। বিজন তাকিয়াটা সত্যেনের গায়ে ঠেকিয়ে দিল। না না, তাকিয়া না। ত্রস্তে সরে এলো সত্যেন। মহাশ্বেতা নিচু গলায় বলল, বিজুর চেহারা বড় খারাপ হয়েছে, যা খাটুনি। আর কান্না, ওই এক দোষ ওর, বড্ড কাঁদে। আবার উপোস না করেও ছাড়ল না। সত্যি, বিজুটা। সরস্বতী হাসতে গেল, কিন্তু হাসির বদলে খুব ছোট একটা নিঃশ্বাস পড়ল তার, সেই সঙ্গে মহাশ্বেতারও। মেজদি, শেষদি, ইনি প্রবীর মজুমদার। ঘি রঙের ফ্ল্যানেলের পাঞ্জাবি পরা ভদ্রলোক হলদে কার্পেটের উপর উঠে দাঁড়ালেন। ইনি সত্যেনবাবুর বন্ধু। কিরণকে দেখিয়ে বিজন বলল, এই আমাদের অখিল আর নিখিলবাবু, আর এরা সব আমার চেনা লোক। পিছন থেকে একজন বলে উঠল, আর অন্যেরা বেশিরভাগই দূর সম্পর্কের বিবিধ আত্মীয়। মৃদু মর্মরে সমর্থন জানালো। সত্যেন বলল, আপনার গাড়িতেই এলাম। আমার সৌভাগ্য। মোটা মোটা পায়ে আসন পিঁড়ি হয়ে মজুমদার আবার বসল। অত বড় গাড়ি দিয়ে কি করেন? কিচ্ছু না, ছোট গাড়িতেই ঘুরি। কিরণ বলল, কটা গাড়ি আপনার? মজুমদার জবাব দিল না, বড় বড় দাঁত দেখিয়ে হাসল। মজুমদারের হাঁটু ছুঁয়ে হারিত বলল,
এখনো হাসছেন আপনারা, কিন্তু জাপানিদের মতলবটা জানেন? গায়ে গরম কোট, জাঁতরেল সাদা গোঁপ, শক্তপোক্ত বুড়ো মতো একজন বললেন, হংকং কি সত্যি গেল? এইমাত্র শুনে এলাম রেডিও শ্যালন। এদিকে ট্যাঁ, ভয়, ধরো ধরো, আর রক্ষে নেই। এই সাংঘাতিক খবরটা বেশ খুশি গলায় ঘোষণা করে হারিত সকলের দিকে তাকালো। কারো কারো মুখে ভয়ের ভাব দেখতে পেয়ে আরও সুখী হলো। কলকাতায় বোমাটোমা পড়বে নাকি সত্যি? দূর থেকে শ্লেষা ভরা গলায় জিজ্ঞাসা করল একজন। তার আগে কি আর বাঙালি বাবুদের টনক নড়বে? কিন্তু কথাটা হচ্ছে, ইনি আর কি বলেন তা শোনার জন্য নিখিল কান খাড়া করল, কিন্তু সরস্বতী তখনই বলল, এখন এসব কথা থাক না, আরও তো সময় আছে। হারিত চট করে মুখ ফেরালো সরস্বতীর দিকে, ঘোঁত করে হাসল। মা! ছোট্ট আওয়াজ হলো মহাশ্বেতার পিছনে। ইরুকে দেখে মহাশ্বেতা আবারও যেন অবাক হলো। কে বলবে 12 বছরের মেয়ে, আর ওই টুকটুকে লাল ক্রেপ বেনারসি পরে কত বড়ই আজ দেখাচ্ছে। ওই তো গীতি, ওর 2 মাসের মোটে ছোট, দেখায় 2 বছরের, আর 14 বছরের আতাকে ওর সমান সমানই লাগে। 3 জনকে আর একবার দেখল মহাশ্বেতা। হঠাৎ সরু করে বলল, ঠোঁটে রং মেখেছিস নাকি রে তোরা? সরস্বতী ফিরে তাকালো। আমাদের ঘণ্টা বাজলো এবার, হারিত নিচু গলায় মজুমদারকে জানালো। প্রিন্স অব ওয়েলস রিপালস যেদিন ডুবল সেদিনই বোঝা গেছে। সরস্বতী মহাশ্বেতার দিক থেকে চোখ সরিয়ে এনে মজুমদার জোরে একবার মাথা নাড়ল হঠাৎ, আর নিখিল লাল সবুজ কমলা রঙের মেয়ে 3টিকে আর একবার দেখতে গিয়ে হারিতের কথাটা একদম শুনতে পেল না। ইরু তাকালো আতার দিকে, আতা গীতির দিকে। 3 জনে ফুটফুটে ঠোঁটে হাসল। ইরু তার হাতের খাতাটা দেখিয়ে বলল, মা এখন বলি? বলো। তুমি বলো মা। মহাশ্বেতা বলল, এরা কি বলতে এসেছে তোমাকে সত্যেন? 1 সপ্তাহে থাইল্যান্ড, মালয়, ফিলিপাইন। এবার নিখিল মনস্থির করে হারিতের আরও কাছে সরে বসল। সত্যেন দেখল 3টি মেয়ে তার দিকে আসছে, মাথায় প্রায় সমান সমান, বাচ্চাও না বড়ও না, হালকা 3টি রঙিন পালক ছড়েছে হাওয়ায়, টুকটুকে লাল, কমলা লাল, সবুজ। ইরু বলল, এই খাতাটায় আপনি একটু লিখে দিন। এখনই? বেগুনি মলাটের অটোগ্রাফ খাতাটার কয়েকটা হলদে সাদা গোলাপি পাতা উল্টিয়ে সত্যেন বলল, কিছু তো লেখা নেই দেখছি। গীতি বলল, একটা আছে। হাসির বুড়বুড়ি উঠল অন্য 2 জনের। সামনের দিকে সতুদার কাঁধের উপর দিয়ে গলা বাড়িয়ে অখিল দেখল খুলে ধরা সাদা পাতাটায় লেখা আছে স্বাতী মিত্র, আর তলায় একটু ছোট করে লেখা স্বাতী রায়। সত্যেনের চোখ লেখাটার উপর পড়তেই 3 জনের হাসি ছলকালো একসঙ্গে। উফ, কি মজাই হয়েছিল ছোট মাসিকে দিয়ে এটা লেখাবার সময়। লেখাটার লেখা দুটোর দিকে সত্যেন একটু তাকিয়ে থাকল। আপনি এ পাতাতেই লিখুন বলে ইরু তার হাতে দিল পিছন কালো সরু ছাঁদের কলম। না, এ পাতাতেই। সত্যেন নিজের নাম লিখে দিল। তারিখ দিন। হাতে কলম নিয়ে সত্যেন একবার ছবিটি দেখল, 3টি দাঁড়ানো মেয়ের রঙিন ছবি। হারিত একটু কথা থামিয়ে সদয় আমোদের চোখে ব্যাপারটা দেখছিল। তাড়াতাড়ি প্রম্পট করল, 15ই ডিসেম্বর। না না, বাংলাটা লেখো। কিরণ ব্যস্ত হলো। 29শে অঘ্রাণ। বলতে হবে না। মজুমদার হাত তুলল। দুটোই ওর মুখস্থ। হৃদয়স্থ বলুন। কিরণ একলাই হাহা করে হাসল। খাতা হাতে নিয়ে ইরু বলল, চল। 3 জোড়া চোখে হাসি ঝলসালো। কি মজা, সকলকে দেখাবে এখন। ছুটে যেতে যেতে বাপের সঙ্গে কলিশন হলো ইরুর। না, আগে ছোট মাসিকে। টোকিও বলছে ক্রিসমাসের মধ্যে। হারিত আবার গলা নামালো। মজুমদার দেখল দরজার ধারে একটি টাক পড়া মাথা, 2 বোনের মধ্যে যার কালো ভেলভেটের ব্লাউজ, তাকে কি বললেন ভদ্রলোক? ইনি স্বামী? তাই হবে, নয়তো কথা বলতে একটুও কি মুখের ভাব বদলাতো না? কালো ব্লাউজ পরা বোন লাল মালা গলায় বোনকে কিছু বলল, 2 জনে ফিরল, চলে গেল।
হারিত স্বাধীন হলো। সত্যেনের দিকে তাকিয়ে বলল, খুব সময় মতো বিয়েটা হচ্ছে, একেবারে তোপের মুখে। মনে মনে চটপট একটু হিসেব করে কিরণ বলল, অঘ্রাণের মাঝামাঝি হলেও এসব গোলমাল কিছু। দেরিটা আমার জন্যই হলো। হেমাঙ্গ এগিয়ে এলো হলদে কার্পেটে। হ্যাঁ, আপনি প্রায় ভাবিয়ে তুলেছিলেন এদের। হারিত এমনভাবে কথাটা বলল যেন এদের ভাবনাটা নেহাত অর্থহীন। এদিক ওদিক তাকিয়ে বিজনকে দেখতে না পেয়ে মজুমদার নিজেই আলাপ জুড়ল। আপনিই বর্মা থেকে? বর্মার খবর কিছু বলুন। কিরণ হাঁটু নাচালো আর শোনার জন্য নিখিল তাকালো হেমাঙ্গর দিকে। আপনার খবর কি? জিজ্ঞেস করল মজুমদার। ওখানকার কারবার আপনার? হেমাঙ্গ পাতলা হাসল। আপনি মিস্টার মজুমদার? পরে একদিন কথা বলবো আপনার সঙ্গে। মজুমদার যেন বাধিত হয়ে মাথা নোয়ালো, মুখ তুলে চওড়া করে হাসল। চোখে চোখে জ্ঞাতিত্ব স্থাপিত হলো দুজনের মধ্যে, প্রতিযোগিতাও। হেমাঙ্গ বুঝল যে দেখতে বোকাশোকা হলেও লোকটা কাজে ওস্তাদ। আর মজুমদার বুঝল এই মিহি গলার মেজো জামাইটি ফরেনার হয়ে আসেনি, হাতে আছে বেশ, আর কাজেও লেগে যাবে এখানেই, এখনই। বর্মার খবর? হারিত এ সুযোগে কথার সুতো তুলে নিল আর নিখিল চোখ সরালো হেমাঙ্গ থেকে হারিতের মুখে। বর্মার যা খবর তা আমাদেরও খবর হবে দুদিন পরে, যদি না আমরা। কিন্তু রেঙ্গুনে কি বোমা পড়েছে? শ্লেষা ভরা গলায় আবার প্রশ্ন হলো। হারিত তাচ্ছিল্যে ঠোঁট বাঁকালো। এই বোমা নিয়েই যত ভাবনা এদের, যেন কোনো রকমে বোমা থেকে বাঁচলে নিশ্চিন্ত। কি অশিক্ষিত সব! মুখ চোখ উদাস করে বলল, পড়লেই হলো, কলকাতায় পড়তেই বা বাধা কি? হঠাৎ যেন শীতে কেঁপে উঠে হিরণ হাতে হাত ঘষে হি হি করে হাসল। তাই তো, পড়লেই হলো। যদি আজই, যদি ধরো আজ রাত্রেই। বলতে বলতে সত্যেনের দিকে ফিরল। আবছা হাসল সত্যেন। বোমা পড়বে? জাপানিরা এসে বোমা ফেলবে কলকাতায়? তা না, জাপানিরা কি আর সত্যি অত মন্দ? আর ফেলেও যদি, যদি আজই ফেলে, তাহলেই বা কি? কিচ্ছু হবে না বোমাতে, কেউ মরবে না, একটি বাড়িও ভাঙবে না। আর যদি ভাঙেও, কি আগুন টাগুন লেগে যায়, তাতে তাদের কিছু হবে না। আর তারা যে কজনকে ভালোবাসে তাদেরও কিছু হবে না, সব ঠিক থাকবে। কিরণের হি হি হাসি শুনে হারিত তার দিকে একটা আগুন চোখ ছাড়ল। তারপর মজুমদারের দিকে ফিরে একটি পরিপাটি বক্তৃতা আরম্ভ করল। ব্যাপারটা হচ্ছে এই, ধরে নিন জাপান এদেশে আসবেই, ধরে নিন ইংরেজ আপাতত আরও হটে যাবে। এখন আমরা যদি... চলুন আপনারা। অরুণ দাঁড়ালো দরজার ধারে। চলুন চলুন। তার গলা বেশি চড়ে না, বারবার বলে কথাটা ছড়িয়ে দিল। না। হারিতের একটা কাঁধ জোরে নড়ে উঠল। বিয়ে বাড়িতে কথা বলা? চশমা চোখে খুশি মুখের মানুষটিকে দেখে মজুমদার বুঝল ইনি আর এক জামাই, সেই লালমালা গলার। তাই হবে, বড়জন তো বিধবা। বিজনের কাছে শুনে শুনে সকলেই তার চেনা হয়ে গেছে, কিন্তু সত্যি তো কাউকেই সে চেনে না, মিসেস নন্দীকে ছাড়া। আর অবশ্য তার স্ক্রু আলগা মাথার স্বামীটিকে। হঠাৎ তার মনে হলো, না এলেই পারতাম। ঘরের মধ্যে মৃদু নড়াচড়া আরম্ভ হলো। চলুন চলুন সবাই, নিখিল, অখিল, এসো। কিরণবাবু, আপনি কিন্তু বিয়ে পর্যন্ত থাকবেন? লগ্ন কখন? 10টার পরে। থাকবেন, চলে যাবেন না? হারিতবাবু, আপনিও তো অভ্যাগতর দলেই, দয়া করে উঠুন। হারিত ভদ্রতা করে হাসির মতো ভাঁজ ফেলল মুখে, একটু দাঁত দেখালো। যাক, খেতে খেতে শেষ করবে কথাটা। মজুমদার আবার ফসকে না যায়। হাতে রাখার জন্য খুব মসৃণ করে বলল, মিস্টার মজুমদার, চলুন তাহলে। ও আপনি? বিজনের বড় গাড়িওয়ালা বন্ধুর দিকে এগিয়ে এলো অরুণ। কত সাহায্য করলেন আপনি আমাদের, এখন একটু কষ্ট করে। অরুণ সরে গেল অন্যদের দিকে। আপনারা চলুন। হ্যাঁ, তেতলায় সোজা সিঁড়ি দিয়ে উঠে। হ্যাঁ হ্যাঁ, জুতো পরেই যান। বেশ বাড়িটি পেয়েছিস। আবার দোতলায় উঠতে উঠতে সরস্বতী বলল। ভালো? মহাশ্বেতা অস্পষ্ট স্বরে বলল। বাড়িটাকে আলাদা করে ভালো বলে সে বোঝেনি এখনো।
এটা কলকাতা, সে কলকাতায় আছে, থাকবে, আর তাকে কালা পানি পেরোতে হবে না, এইটা বুঝতে বুঝতেই দিন কেটে যাচ্ছে। ভাগ্যিস যুদ্ধটা বাঁধিয়েছিল জাপানিরা। তুই কত বছর পর এলি রে? সিঁড়িতে মোড় দিয়ে সে জিজ্ঞেস করল। বছর 3 হবে। তুই? আমি 5 বছর, মহাশ্বেতার সঙ্গে সঙ্গে জবাব দিল। বাবা যেবার বাড়ি করলেন এসেছিলাম, তারপর এই। হ্যাঁ, শাশ্বতীর বিয়েতে তোর আসা হয়নি। সরস্বতীর মনে পড়ল, তোর সঙ্গে আমার দেখা হলো 7 বছর পরে, সেই যতীন দাস রোডের বাড়িতে। দোতলায় পৌঁছে মহাশ্বেতা একটু দাঁড়ালো, দম নিল। আর দিদিকে দেখলাম 10 বছর পর। 10 বছর। সরস্বতী হাসতে গেল, কিন্তু হাসির বদলে নিঃশ্বাস পড়ল তার। সত্যি বড়দি। কথা শেষ করল না। মহাশ্বেতাও ভাবল, সত্যি। দুজনে দুজনের চোখ এড়ালো। দরজার পর্দা কাঁপিয়ে মাঝের বড় ঘরটি থেকে হাসতে হাসতে ছুটে বেরোলো 3টি ছিপছিপে মেয়ে, একজন টুকটুকে লাল, একজন সবুজ, আর একজন কমলা রঙের। মা দেখো। কালো চোখে আলো ঝলকিয়ে খাতাটা খুলে ধরল ইরু। হাতের লেখা কার বেশি ভালো মা? গীতি জিজ্ঞেস করল। ইরু বলল, আলবাত ছোট মাসির। কখনো না, সত্যেন্দার, বলল আতা। মা মাসির রায় শুনতে দাঁড়ালো না তারা, রঙের ঢেউ তুলে চলে গেল। কেমন মজার টান দিয়ে কথা বলে ইরু। সরস্বতী ভাবল, বর্মায় হয় নাকি ওরকম? আর মহাশ্বেতা ভাবল, গীতি ওরকম নেচে নেচে হাঁটে কেন মেম সাহেবদের মতো? 2 বোন বড় ঘরটির দরজার ধারে দাঁড়ালো। কি গো মহাশ্বেতা, সরস্বতী, কোথায় ছিলে এতক্ষণ? এসো, সব ঠিক হচ্ছে কি না দেখো এসে। কথাটা বললেন দূর থেকে তাদের দেখতে পেয়ে এক দিদিমা, তাদের ভূপেশ দাদুর দ্বিতীয় পক্ষ। গোলগাল আহ্লাদি চেহারার মানুষ, মুখে 1 ঢিপি পান। মাত্রই 10-12 বছরের বড় তাদের। সরস্বতী চুপি চুপি বলল, বুড়ো স্বামী নিয়ে বেশ আছেন কুন্দ দিদিমা। এগিয়ে এলো ঘরের মধ্যে। মহাশ্বেতা কথাটা শুনল না, দেখতেই ব্যস্ত ছিল সে। কিছু আসবাব নেই ঘরটিতে, থাকলে এখন বেশি হতো, মানুষেই ভরা। সব মেয়ে নানা বয়সের কুমারী আর সধবা। ছড়িয়ে ছড়িয়ে গল্প করছে 2-3 জন করে। বসবার জায়গা নেই বলে নড়াচড়ার একটা স্রোত চলছে চারদিকে, আর মাঝখানটায় ছোট একটি দল গোল হয়ে দাঁড়িয়ে। কারো দিকে চোখ ফেলে, কারো দিকে হাসি ছুঁড়ে সেই গোল দলটিতে ভিড়ল মহাশ্বেতা, সরস্বতী। এবার ভালো করে চারদিকে তাকালো মহাশ্বেতা। আত্মীয় সব, বাপের বাড়ির, মামা বাড়ির দিকের, যারা তাকে ছোট দেখেছে, যাদের সে ছোট দেখেছে, তার সমস্ত ছেলেবেলাটা সশরীরে এই ঘরে হাজির। স্মৃতি বেরিয়ে এসেছে মন থেকে চোখের সামনে। জীবনে এদের আর দেখবে ভাবেনি। অনেককেই ভুলে গিয়েছিল, কিন্তু দেখেই বুঝেছে কাউকেই ভোলেনি। কেউ কাউকে ভোলে না। সকলেই সকলের সঙ্গে কোনো এক সময়ে আবার দেখা হবার আশায় বসে থাকে। সকলের মুখের উপর দিয়ে ঘুরিয়ে আনতে আনতে মহাশ্বেতার শোভার চোখে চোখ পড়ল। শোভা। আগে থেকেই মহাশ্বেতাকে দেখছিল সে। একটু হেসে চোখ সরালো, আর মহাশ্বেতা মন দিয়ে দেখল এই সমবয়সী জাটতুতো বোনটিকে। চেষ্টা করল তার আগের মুখটা মনে আনতে। না, বুড়ো হয়ে গেছে শোভাটা, কষ্টে থাকে, অবস্থা ভালো না। মনের মধ্যে একটা আহা উঠেই মিলিয়ে গেল। নিঃশ্বাস পড়ল অন্যরকম। আমাকেও কি ওই রকম দেখায়? পাশের মেয়েটি শোভার কানে কানে বলল, মহাশ্বেতার কাঠিটা দেখেছ? দেখেছ মানে? না দেখে উপায় আছে নাকি? কারণ হাড় এমনি তো ঢাকে না, তাই বড় বড় মুক্ত দিয়েই। কিন্তু ঈর্ষা ফনা তুলেই ফিরে গেল। জিতল সুখ। সুখ শোভার মনে। এ বাড়িতে যখন পা দিয়েছে কাল সকালে, তখন থেকেই সুখ, আর তারপর বেড়েই চলেছে কেবল। আজ রাত্রিটাও সে এখানে, আর আজকের রাত আরম্ভও হয়নি এখনো। 2 দিন, আস্ত 2 দিন রাজেন কাকা বাঁচালেন। নেই আর পারি না আর সংসার থেকে। সে না রেঁধেই খাচ্ছে, কিছু না করে ঘুরে বেড়াচ্ছে, হাসছে, সাজছে, গল্প করছে ইচ্ছে মতো। আর গল্প করার লোকও কত, সকলেই। এত আত্মীয় তার আছে এই কলকাতাতেই,
তা যেন আর ভাবতেও পারে না আজকাল। দেখাও হয় না কারো সঙ্গে, মনেও পড়ে না 7 জন্মে, কিন্তু এই তো কেমন আপন আপন লাগছে এখানে। আবার সকলকে, সকলেরই একটা ছোঁয়াচে ভালো লাগা সকলের থেকে সকলের মনে ছড়াচ্ছে। সত্যি একটা বিয়ের মতো আনন্দের আর কিছু না। আর এর পরেই সবাই যে যার বাড়ি চলে যাবে, যে যার সংসারে ঢুকবে। আবার সবাই তেমনি দূর, তেমনি পর, আবার ভোর থেকে রাত পর্যন্ত। না, এখন না, এখনও না। শোভা চোখ নামালো। চোখে পড়ল সাদা সুন্দর মেঝেতে সুন্দর সাদা চিকনপাটির উপর সাদা 2টি পা। শাশ্বতীর হাতের তুলিতে লাল হচ্ছে ধারে ধারে, আর বাঁকানো পিঠে ছড়ানো এক টাল কালো। পিছনে হাঁটু ভেঙে বসে চিরুনি টানছেন উষা বৌদি। কেমন ছবির মতো বসে আছে স্বাতী, উঁচু করা হাঁটুতে থুতনি রেখে, হাঁটুর নিচেটা 2 হাতে জড়িয়ে, চোখ নিচু করে চুপ। তা ওর আর নিচু চোখের দরকার কি? নিজেই নিজেরটা ঠিক করলো। আমাদের তো বোজা চোখের বিয়ে, চোখেও দেখিনি আগে, কিছুই জানিনি। রাতারাতি সর্বেশ্বর হয়ে বসলো একেবারে অচেনা একজন। এই গতানুগতিক চিরাচরিতে শোভা হঠাৎ অবাক হলো। তা ওতেও তো বেশ কেটে যায় জীবন, আর এতেই কি ভালো হয় সবসময়? সরস্বতী, কীরকম চুল বাঁধা হবে বলো? আমি তোমাকে বলবো উষা বৌদি, তুমি হলে চুলাধার ওস্তাদ। দিল্লির ফ্যাশন বলো দেখি 2-1টা। উষা বৌদি খুশি হয়ে ফিতে হাতে নিলেন। না হয় মহাশ্বেতাই বলো, বর্মায় তো খুব খোঁপার বাহার। বর্মায় না, জাপানে। স্বাতীর পা থেকে চোখ না তুলে শাশ্বতী বলল। কী সব শুনছি রে? বললেন পান মুখে টোপলা গালে কুন্দ দিদিমা। আমাদের নাকি জাপানি রাজা হবে এরপরে? জিনিসপত্র সস্তা হবে তো তাহলে? হাড় চুল বাঁধা। উষা বৌদি ঘাড়ের কাছের চুলটা গোল করে চেপে ধরলেন। এসব পার্টি থাকবে কদিন পরে দেশে। আঁটো করে বেঁধে ফেললেন ফিতেটা। কেন থাকবে না কেন? একটি অল্প বয়সী মেয়ে হাসির সুরে জিজ্ঞেস করল। সব ববছাট হবে। উষা বৌদি তার চোখ দুটোকে ভাসিয়ে দিলেন উপর দিকে, যেন ভবিষ্যৎ স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে। মহাশ্বেতার চোখে চোখ পড়ল। তা মন্দ কি? বড়ি খোঁপার চেয়ে ববছাটি ভালো। কথাটা বলে নিজের কথা ভেবে নিজেই খুব হাসতে লাগলেন মহাশ্বেতার পাশে দাঁড়িয়ে তাদের লীলা মাসি। যারা শুনল তারাও যে যার চুলের দশা ভাবল একটু। ফিতে বাঁধা মোটা গোছাটায় উষা বৌদি আস্তে 2টো চাপড় দিলেন। সরস্বতীর দিকে তাকিয়ে বললেন, কি চুল ভাই তোমাদের বোনেদের, হিংসে হয় সত্যি। স্বাতী, 2-1টা কথা টথা বল। হাসি হাসি চোখে তাক করে কুন্দ দিদিমা বললেন, কাণ্ডটি তো ভালোই ঘটালি, আর লজ্জা কি? স্বাতী এখন কথার বাজে খরচ করবে না। কোমর থেকে জড়িয়ে জড়িয়ে চুলগুলি উপরে তুলতে লাগলেন উষা বৌদি। সব জমিয়ে রাখছে। তা বাপু, কিছু তো খরচ হয়ে গেছে আগেই। দিদিমা টেনে টেনে বললেন। তাই থেকেই 2-1টা নমুনা শুনি আমরা। কি এমন কথা বলিস রে তুই, যা দিয়ে এত বড় বিদ্বানকে জয় করলি? হ্যাঁ রে, পৃথিবীর সব বই নাকি পড়ে ফেলেছে? পৃথিবীর সবচেয়ে ভালো বইটি পড়তে আরম্ভ করবে এতদিনে। 2 হাতে পাকিয়ে পাকিয়ে উষা বৌদি খোঁপা গড়তে লাগলেন। শোভা কথা শুনে হাসল। স্বাতীর মুখ দেখার জন্য তাকালো, কিন্তু মুখের বদলে দেখল একদিকের গালের খানিকটা। একটি চোখের কালো পলক নড়ল। হাতের জড়ানো আঙুলগুলি ছাড়িয়ে নিয়ে স্বাতী যেন চমকে তাকালো। যতবার আওয়াজ হয়েছে ততবার চমকেছে, আর যতবার তাকিয়েছে ততবার অবাক হয়েছে। স্বাতী এবারেও অবাক হলো তার হাতের দিকে তাকিয়ে। চুড়ি কঙ্কন কত! আর ওই ঝকঝকে চঞ্চল চুড়িগুলির পাশে হলদে সুতো জড়ানো শাখাটা কি সুন্দর, কি শান্ত সাদা। শাখা পরানো শক্ত নাকি, টিপে টিপে অনেকক্ষণ ধরে পরাতে হয়, পাছে ভেঙে যায়। কিন্তু ছোট্ট শাখাটা যেন নিজে নিজেই চলে এলো তার হাতে। আঙুলের গাঁটে মোটে ঠেকল না। সুলক্ষণ, সবাই বলল। স্বাতী আসতে বলল, ছোটদি, হলো তোমার? এই হলো। শাশ্বতী হাত সরালো, মাথাটি একটু দূরে সরিয়ে দেখল একবার, তারপর হাতে টিপে সরু করে নিল তুলিটা। পাটা উঁচু করত একটু। মেঝেতে গোড়ালি রেখে পায়ের আঙুল উঁচু করল স্বাতী।
তুলিটা সুরসুরি দিল আঙুলের ফাঁকে। স্বাতী নড়ে উঠল, তুলি সরে গেল। নড়িস না, হ্যাঁ এই ঠিক ঠিক এইভাবে থাক। শাশ্বতী খুব মন দিয়ে আঙুলের গলিতে তুলি বুলোতে লাগলো, আর স্বাতী তাকিয়ে থাকলো তার পায়ের পাতার হলদে মতো রঙের দিকে। সন্ধেবেলা কাঁচা হলুদে স্নান, তারপরেই মোটা কোরা লাল পাড়ের শাড়িটা পরতে হলো। শাড়িটা ওরা পাঠিয়েছে, ওরা সে শাড়িটা পাঠিয়েছে আমার জন্য। পায়ের পাতার একটু উপরে টকটকে লাল পাড়টার দিকে স্বাতী একবার তাকালো। কাকে নাকি দিয়ে দেবে এটা। এটাই, অন্য শাড়ি দিলে হয় না? কই গো রাজকন্যারা, কোথায় সব? শাশ্বতী মুখ তুলল। স্বাতীও। দু বোনে চোখাচোখি হলো। দুইজনেই বুঝল একই কথা মনে হয়েছে দুজনের। কথাটা বলার ধরনটা, এমনকি গলার আওয়াজটাও অনেকটা বাবার মতো। সেই আগেকার দিনে যেমন করে বলতেন বাবা, বারে বারেই ভুল হয়। বাবার কথা মনে হতেই স্বাতীর বুকের মধ্যে আঁটো কষ্ট মোচড় দিল আবার। আর মহাশ্বেতা সরস্বতীর মনে পড়ল ছেলেবেলায় এই পিসি যখন এসেছেন তার কাছে শোয়া নিয়ে কত ঝগড়া করেছে তিন বোনে। এখন আর রাজকন্যা না। কুন্দ দিদিমা হাসলেন। সব রাজরানী। শাশ্বতী নিচু গলায় বলল, পা নামা এবার। স্বাতী পা পাতল। প্রত্যেকটি নখে একটি লালের ফোঁটা দিয়ে শাশ্বতী উঠে দাঁড়ালো। বেশ হয়েছে, লীলামাসি তারিফ করলেন। সাদা চুলে সিঁদুর নিয়ে বড় পিসি এদিকে তাকালেন ওদিকে তাকালেন, ভাঙা গালে মিষ্টি হেসে বললেন, পঞ্চকন্যা একসঙ্গে আবার। রাজুর অনেক দিনের একটা স্বাদ মিটল। আমাদেরও। আলগোছে বলে নিয়ে উষা বৌদি মস্ত ঘন কালো খোপাটায় কাঁটা বসাতে লাগলেন। তা সত্যি, আমাদের মেয়ে কটিও তো তেমনি, রূপে গুণে এমন আর দেখলাম না। বলতে বলতে নিঃসন্তান বড় পিসির তুবড়ানো গালের ফোকরে ফোকরে হাসি ছড়ল। পিসিমার আর কাণ্ডজ্ঞান হলো না। মহাশ্বেতা ভাবল, এক ঘর মেয়ের সামনে এরকম বলতে হয়? কথাটা চাপা দেবার জন্য একটা জানা কথাই জিজ্ঞেস করল, পিসিমা শাশ্বতীর বিয়েতে এসেছিলে? ও মা! গালে হাত দিয়ে বড় পিসি অবাক হলো। আমার অসুখ না তখন? তোমাদের পিসে তো ভেবেছিল আমি মরেই যাব। হ্যাঁ, আমার মরা যেন সোজা। কলেরা টাইফয়েড কতই দেখলাম, আমার কাছে সব ফেলটুস। ঘরে একটা হাসির হাওয়া বইল। স্বাতী ভাবল বড়দির কথাও অনেকটা এরকম। আর সুখের কুয়াশা আরও ঘন হয়ে ফিরল শোভাকে। মুখগুলি ঝাপসা দেখল সে, যেন নাক চোখ কারোরই স্পষ্ট না। শুধু একটা হাসিতে, একই হাসিতে প্রত্যেকটা মুখ সেজে আছে। সকলেই স্বাতীদের আত্মীয় সে ভাবল, কিন্তু সকলেই সকলের আত্মীয় না। অনেকে অনেককে চেনেও না ভালো করে, অনেকে অনেককে জীবনেও আর দেখবে না। তবু এখনকার মতো কেউ কারো দূর নয়, পর নয়। সকলকেই এক বাড়ির লোক করে দিয়েছে বিয়ে বাড়ি। আর এই সকলের মধ্যে সেও আছে। স্বাতীর পরবার সোনালি লাল বেনারসির ভাঁজ খুলতে খুলতে সরস্বতী বলল, যাক, স্বাতীর পয়াতে সকলের সঙ্গে সকলের দেখা হলো। কতকাল এরকম হয়নি। কতকাল কেন? মহাশ্বেতা ভাবল, কোনো দিন না, কোনো দিন হয়নি। একসঙ্গে এদের সকলকে কোনো দিন দেখিনি আমি। আর অনেক সব বউ জামাই আর ছোটদের তো এই প্রথম দেখলাম। আর একবার সে চোখ ঘুরিয়ে আনলো ঘরের মধ্যে। তারপর বড় পিসির কুঁকড়ানো মুখে চোখ রেখে বলল, ভালো, আমরা সকলেই একসঙ্গে বেঁচে আছি, আমিও আছি সকলের সঙ্গে। কথাটা ভেবে অবাক লাগলো তার, ভারী ভালো লাগলো। হ্যাঁ, সকলের সঙ্গেই এক সূত্রে। মহাশ্বেতা বলল, কেউ বাকি নেই। কেউ বাকি নেই? একটা বোবা চিৎকার উঠল স্বাতীর মনে। জামাইবাবু? কারো মনে পড়ে না একবার? মানুষটা যে ছিল তাও মনে পড়ে না? এক ঝাপটে ফিরল তার মনে ছর্দির বিয়ে। পরের দিন সকালবেলা খাটের উপর পায়ে পা তুলে সেই হাহা হাসি, সেই একটুতেই অবাক হওয়া গোল গোল চোখের অফুরন্ত ভালো মানুষই সব মুছে গেল এর মধ্যেই। চাপা কষ্ট ছাড়া পেল, ছড়ালো, অনেকক্ষণ পর ঠেলে উঠল গলার কাছে। এখন সে আর সে মেয়ে নয় যাকে সে চেনে না, যার হাতে শাঁখা, পায়ে আলতা, পরনে তার পাঠানো কোরা শাড়ি, আর যাকে ঘিরে সকলের সুখ আনন্দ। এখন সে আবার স্বাতী, 5 বছরের, 11 বছরের,
15 বছরের স্বাতী, কোঁকড়া চুলের, আঁকড়ে ধরা, কেঁদে কেঁদে না খেয়ে ঘুমিয়ে পড়া, বৃষ্টি পড়া রাত্রে জেগে উঠে ভয় পাওয়া, লাল পাড় শাড়িতে মাঘের সকাল আলো করা। এখন সে আবার তার মার শরীর, এখন সে আবার তার বাবার মেয়ে। স্বাতী হাঁটুতে মুখ লুকোলো। সোনালি লাল বেনারসিটা হাতে নিয়ে সরস্বতী কাছে এলো। স্বাতী ওঠ, শাড়ি পরবি। স্বাতী। শাশ্বতী আরও নরম করে ডাকল। সিঁড়িতে শোনা গেল জুতোর শব্দ। একসঙ্গে আরও অনেক লোক উপরে উঠছে একসঙ্গে। স্বাতী মুখ তুলে হাতের পাতায় চোখ মুছল। মস্ত কালো খোঁপা বাঁধা মাথাটি ঘুরিয়ে ঘুরিয়ে লালচে চোখে তাকালো চারিদিকে। দেখল হাসি, শাড়ি, রঙের ছড়াছড়ি, গলার হারে, কানের দুলে রেশারেশি। ধপধপে ইলেকট্রিকের আলোয় মস্ত ময়ূর পেখম ছড়ালো। আনন্দে দাঁড়িয়ে আছে তাকে ঘিরে। সকলের আনন্দ। মুখ থেকে মুখে সরল তার চোখ, কি যেন খুঁজল। শাশ্বতী বলল, কিছু চাই স্বাতী? খুব ছোট্ট গলায় স্বাতী বলল, বর্দি কোথায়? বর্দি? বর্দিকে চাই, ডেকে দিচ্ছি। শাশ্বতী দরজার দিকে এগোলো। জুতোর শব্দ মিলতে লাগলো দোতলা পার হয়ে ছাতের দিকে। সত্যেনকে একবার দেখে আসতে হয় এখন। এই যে বর্দি, তোমার কাছেই যাচ্ছিলাম। স্বাতী ডাকছে তোমাকে। শাশ্বতী আর দাঁড়ালো না, সিঁড়ির দিকে এগোলো। ওই তো বর্দি, সরস্বতী বলল। এসো, তুমি না এলে স্বাতী শাড়ি পরবে না। তোমরা যাও উপরে। বলতে বলতে শ্বেতা কাছে এলো। লীলামাসি, তুমি এদের নিয়ে যাও। পিসিমা বলল সকলকে। কুন্দ দিদিমা বললেন, পুরুষদের হোক। আজকাল আর ওসব নেই। বড় পিসি হাত নাড়লেন। পুরুষদের সঙ্গে সমান সমান স্ত্রীলোক। আসুন আপনি, তোরা সব চল রে। দূর দেয়াল থেকে একটা নড়াচড়ার হাওয়া মাঝের দলটি পর্যন্ত পৌঁছল। সিল্কে সোনায় ঝিলিক দিল, পান্না চুনি চিকচিকল, আর ঘর ভরা ওই চপল সোনা আর মুখর জড়োয়া আর সিল্ক সাটিন ব্রোকেডের আশ্চর্য নাচের মধ্যে স্বাতী দেখল বড়দিকে। আরও আশ্চর্য, সাদা থান পরা, তার হাতের চুড়িগুলির পাল শাখাটার মতোই আশ্চর্য সাদা, আর সেই রকমই শান্ত সুন্দর। কি স্বাতী? স্বাতী চোখ নামালো। শ্বেতা তার পাশে এসে বসল। নিচু গলায় বলল, কিছু একটু খা, কেমন? না, একটু নেবুর জল করে আনি, ভালো লাগবে, তেষ্টা তো পায়। এখন না, একটু বসো বর্দি। স্বাতী, সরস্বতী তাড়া দিল। আচ্ছা, একটু পরেই পড়বে। স্বাতীর পাশে বসে তাকে এক হাতে জড়ালো। তার হাতে পৌঁছল স্বাতীর ভিতরকার কাঁপুনি। ঘরের ভিড় কমে এলো। পাটির উপর পড়ে রইল শাড়ি, জামা, ওড়না, গয়না। ছাতে আরম্ভ হলো খেতে বসা। সিঁড়ির মাঝপথে শাশ্বতী দেখল হাড়িতে সঙ্গে উঠে আসছে প্রবীর মজুমদার। শাশ্বতী থামল, মজুমদারও থামল তাকে দেখে। আগের মতোই হাত জোড় করে অনেকখানি মাথা নোয়ালো। আগের মতোই সমস্ত মুখ ভরে হেসে বলল, মিসেস নন্দী ভালো আছেন? শাশ্বতী ঘাড় হেলিয়ে বলল, আপনি ভালো? ভাগ্য আমার। শাশ্বতীর মুখের উপর চোখ রাখল মজুমদার। আপনার সঙ্গে দেখা হয়ে গেল। শাশ্বতী হাসল। কি বলবে ভেবে পেল না। সেই যেদিন মজুমদার তার মুখে, তাকেই বলতে হয়েছিল কথাটা, প্রত্যাখ্যানের পাকা খবর নিয়ে ফিরে গিয়েছিল, তারপর শাশ্বতী আর দেখেনি তাকে, ভাবেনি আর দেখবে। স্বাতীর বিয়েতে মজুমদার আসবে তাও ভাবেনি। আশা তো কম কথাই, মজুমদারের বেশ উৎসাহই যেন। উপহার পাঠিয়েছে একেবারে একটা গ্রামাফোন, গাড়ি পাঠিয়ে দিয়েছে সারা দিনের জন্য, আর দেখাচ্ছে তাকে আগের মতোই খুশি। মানুষটা কি নিঃসার, মহৎ, নাকি তখন একটা উড়ো খেয়াল হয়েছিল, সত্যিকার কিছু না? আপনার গ্রামাফোনটি খুব সুন্দর। শাশ্বতীর মনে হলো এ কথাটা বলা যায়, উচিত বলা। আমার তো না। মজুমদার হাসল। হাড়ির তাড়া দিল, চলুন। এই কথাবার্তাটা বাজে লাগছিল তার, কানও দেয়নি, কিন্তু মজুমদার কীরকম বিগলিত। আবার বলল, চলুন। আচ্ছা, খুব ভালো লাগলো দেখা হয়ে। মজুমদার বিদায় নিল। আমারও। আবার হাসল শাশ্বতী, মাথার একটু ভঙ্গি করল।
শাশ্বতী নামল, মজুমদার উঠল। হারিত একবার ফিরে তাকালো, আর শাশ্বতী যেন সেটা আশা করেই যেতে যেতে চোখ তুলল। নিজের স্ত্রীকে হঠাৎ খুব সুন্দর দেখল হারিত। না, মজুমদার ভদ্রলোক, আর কিছু না, যাকে ভদ্রলোক বলে তাই। কত ভালো লাগলো মজুমদারের এই এই অসাধারণ ভদ্রতায়। হ্যাঁ, অসাধারণ বই কি। যা হলো না সেটাকে কেমন মেনে নিল, সুখী হলো সকলের সুখে। শাশ্বতীর সুখ এতে বেড়ে গেল। ভাবল, এটা আমার উপরি পাওনা। দিদিরা কেউ জানেই না ব্যাপারটা। স্বাতীর বিয়েতে আমার যতটা, ততটা ওদের কারোরই না। ভাবল, ভুল করেছিলাম তখন, কিন্তু স্বাতী করেনি। সত্যেন ছাড়া কারো সঙ্গেই ওকে মানাতো না। সত্যি ঠিক মানুষের সঙ্গে ঠিক মানুষের দেখা হয়েছে, বিয়ে হচ্ছে, সুখী হবে ওরা, কত সুখী হবে, একটু খুঁত থাকবে না কোথাও। শাশ্বতীর মন সুখে ভরে গেল, যেন আর ধরে না, যেন হাওয়ায় ভেসে ভেসে চলে এলো সামনের ঘরটির দরজায়। মেঝে জোড়া ফরাসের উপর হলদে কার্পেট পড়ে আছে, পানের থালা, ছাইয়ের বাটি ছড়ানো। লাল কার্পেট থেকে সরে এসে মস্ত ঘরে একলা বসে আছে সত্যেন। তাড়াতাড়ি কাছে এসে শাশ্বতী বলল, বাহ। সত্যেনের চোখে আভা দিল ম্যাজেন্টা রঙের শাড়ি, হলদে আর সবুজে মেশানো জামা, সবুজ আর লাল পাথরের জালবোনা নেকলেস। প্রথমে সে ঠোঁট দুটির নড়া দেখল, তারপর শুনল, আপনাকে একা ফেলে চলে গেছে সবাই? বেশ, অরুণবাবু ছিলেন, আসবেন আবার। আর একা আমার ভালোই লাগছিল। সত্যেনের নরম চোখে তাকিয়ে নরম গলার কথা শুনে শাশ্বতীর মন উচ্ছল হলো। এখন ঠিক সুখে না, সুখ ছাপানো অন্য কিছু নতুন বোধ এটা। আর কোনো মানুষের জন্য তার জাগেনি। মনে হলো, আমি এর জন্য কি করতে পারি? শাশ্বতী অবাক হয়ে ভাবল, স্বাতীর চেয়েও কি বেশি হলো সত্যেন? অবাক হয়ে ভাবল, একেই স্নেহ বলে? একাই ভালো লাগছিল? তাহলে আমি না এলেই ভালো হতো। সত্যেন তাড়াতাড়ি বলল, না, এটা আরও ভালো। শাশ্বতী হাসল, এদিক ওদিক চোখ ফেলে বলল, এখানে ফুল ছিল না? আমি সরিয়ে রেখেছি। আর যদি অনুমতি করেন একবার উঠে দাঁড়াই? নিশ্চয়ই। সত্যেন উঠল, তার পিছনে ঝলক দিল লাল গোলাপের তোড়া দুটো। শাশ্বতী বলল, ক্লান্ত লাগছে না? চা খেয়েছিলেন এসে? বোধহয়। বোধহয় মানে? সত্যেন কার্পেটের উপর কয়েক পা হাঁটল। মানে, সকলকে যখন চা দিচ্ছিল আমাকেও দিয়েছিল এক পেয়ালা, কিন্তু খেয়েছিলাম কি না ঠিক মনে পড়ছে না। সত্যেনের প্রত্যেকটা কথায় তাকে আরও ভালোবাসল শাশ্বতী। আর একটু খাবেন এখন? অবশ্য উপোসের উপর বেশি চা খাওয়া ঠিক না। উপোস কেন? আমি তো খেয়েছি টেয়েছি। বেশ, এদিকে আমাদের মেয়ে কিছু খায়নি সারাদিন। খায়নি? আমি বলেছিলাম তো খেতে। শাশ্বতীর হাসি পেল কথা শুনে। হাসি চেপে বলল, আমরাও বলেছিলাম, কিন্তু খেলো না কিছুতেই। আর একটা দিন না খেলেই বাকি। আপনি তাহলে, আমি চা নিয়ে আসি কেমন? এক্ষুনি আসবো। আমি ভাবছিলাম, কি, অন্য কোথাও বসা যায় কি? কেন, এখানে কি হলো? একটা চেয়ার যদি থাকে কোথাও। ও, শাশ্বতী চোখ দিয়ে হাসল। আচ্ছা আসুন। সত্যেনকে নিয়ে এলো ভিতরের দরজা দিয়ে ছোট একটা ঘরে। সেখানে 3 পিস ড্রয়িং রুমের আসবাব ঘেঁষাঘেঁষি করে রাখা। সত্যেন একটা চেয়ারে বসে পিঠ চিওল। শাশ্বতী জিজ্ঞাসা করল, এখন আরাম হচ্ছে? খুব, একটু বেশি। নীল রংটা কেমন? এই চেয়ারের? খুব সুন্দর। যাক, আপনার অপছন্দ হয়নি, তাহলেই হলো। কথাটা বুঝতে না পেরে সত্যেন বলল, কেন? বাহ, আপনার জিনিস। আমার কেন? সত্যেন একটু পরে আবার বলল, আমি এসব দিয়ে করব কি, আর রাখবই বা কোথায়? ওসব ভাবার লোকও তো হলো। হাসির একটা ঝলমলানি রেখে শাশ্বতী চলে গেল। একটু পরে ফিরে এসে ধোঁয়া ওঠা এক পেয়ালা চা রাখল সত্যেনের পাশে হলদে কাঁচ বসানো টেবিলে।
সত্যেন বলল, আপনি একটু বসুন এবার। না, বসবো না, আপনি খান। চায়ে চুমুক দিয়ে সত্যেন বলল, বাঁচলাম। এতক্ষণে বুঝল ভিতরে ভিতরে চায়ের টেস্টটাই পাচ্ছিল তার। ঠিক হয়েছে? চিনি বেশি হয়নি? ঠিক, চমৎকার। শাশ্বতী দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সত্যেনকে দেখল, তারপর বলল, একটা কথা বলি আপনাকে। বলুন। আমাকে কিন্তু ছর্দি রাখতে হবে। ডাকবো। আর আমি কিন্তু কাল থেকে আপনাকে তুমি বলবো। সত্যেন মুখের দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই। আপনিও আমাকে তুমি বলতে পারেন ইচ্ছে করলে। তাই বলবো। কাল থেকে তো? হ্যাঁ, কাল থেকে। আস্তে হেসে উঠল দুজনে একসঙ্গে। অরুণ ব্যস্তভাবে ঘরে এসে বলল, বাহ, সত্যেনকে এখানে এনে লুকিয়ে রেখেছ শাশ্বতী। এদিকে আমি ভাবছি কি হলো। আপনাদের ভাবনা কত দেখলাম, মানুষটাকে একলা ফেলে চলে গিয়েছিলেন সব। উপরটা দেখে এলাম একবার। সত্যেন তৈরি তো? বেশি আর দেরি নেই কিন্তু। আমিও যাই। ওকে দেখবেন অরুণদা, হারিয়ে টারিয়ে না যায়। শাশ্বতী যেতে যেতে একবার ফিরে তাকালো সত্যেনের দিকে। সোজা ছাতে এলো। ম্যাড়াপ বাঁধা, শামিয়ানা খাটানো মস্ত ছাদ, ব্ল্যাক আউটের আর শীতের জন্য টেনিস লনের মতো মোটা নীল পর্দা ঘেরা আর একটা পর্দা চলে গেছে চিলে কোঠা বরাবর ছাদটাকে ছোট আর বড় দুটো অংশে ভাগ করে দিয়ে। ছোট দিকটায় বিয়ে হবে আর বড়টায় খাবার জায়গা। খাওয়া হচ্ছে। সরু সরু লম্বা টেবিলে মুখোমুখি ডবল সারিতে বসে গেছে সব। 5টা টেবিল ভরে পুরুষরা আর 3টে ভরে মেয়েরা। দেখাচ্ছে বেশ। দুসার পিঠের মধ্যে দিয়ে সরু পথে এগিয়ে এলো শাশ্বতী। খয়েরি শার্ট দেখে দাঁড়িয়ে বলল, ভালো করে খাচ্ছ তো নিখিল? এক টুকরো ভেটকি ফ্রাই মুখে তুলতে গিয়ে নিখিল ঘাড় ফেরালো। শাশ্বতীকে দেখতে পেয়ে অনেকখানি লাল হলো। শাশ্বতী আবার বলল, কি কিছু চাই? না না, কিচ্ছু না। নিখিল চোখ নামালো টেবিলে পাতা ঘি রঙের পাতলা কাগজে, ছোট বড় খুঁড়িতে ঘেরা লাল মাটির থালায়। চাইবার কি আছে? শাক থেকে রসমালাই পর্যন্ত আমিষ নিরামিষ চাটনি মিষ্টি মিলিয়ে 18 রকমের খাবার। হ্যাঁ, 18, সে গুণে দেখেছে। একই সঙ্গে সাজানো। সুগন্ধি কেওড়া জল, আলাদা একটি ছোট্ট থালায় লবঙ্গ বেঁধা একটি পান পর্যন্ত। সঙ্গে পান যারা খায় না তাদের জন্য একটু সুপুরি, মৌরি আর আস্ত একটি বড় এলাচ। বিয়ের যে ছবি নিখিলের মনে আঁকা আছে, ছেলেবেলায় অনেকবার যা দেখেছে, তার সঙ্গে কিছুই আর মেলে না। সেই কুশাসন, কলা পাতার ঘেঁষাঘেঁষি, গায়ের জামার নিচের দিকটা ভিজে যাওয়া, বেগুন ভাজা পাতে নিয়ে ডালের জন্য বসে থাকা, ঝোলের উপর অম্বল আর অম্বলের উপর দইয়ের গড়িয়ে যাওয়া। অন্য সব দিয়ে খাওয়া যখন প্রায় শেষ, তখন হঠাৎ পোলাও মাংসের জাঁকালো আমদানি, ঘাম, গন্ধ, পরিবেশনের পরিশ্রম, কিছুই না। আর সবচেয়ে যা ভালো, আশ্চর্য, নিখিলের কাছে নতুন, চেঁচামেচি হাঁক ডাক নেই। চুপচাপ যারা খাচ্ছে তাদেরই কথাবার্তার গুনগুনানি শোনা যাচ্ছে শুধু। খাওয়াও হচ্ছে বেশ বেছে বেছে, আরামে বসে, স্বাধীনভাবে। আর যদিও 18 রকম খাবার, তবু সবই বেশ অল্প অল্প বলে কোনোটাই প্রায় ফেলতে হয় না। ভেটকিটা শেষ করতে করতে নিখিল আশেপাশের কথাবার্তায় কান দিল। কথাটা হচ্ছে, আমরা এখন কি করব? আমরা? গলা বন্ধ, লম্বা, কালো কোট পরা, শৌখিন চেহারার মাঝবয়সী একজন ভদ্রলোক হাড়িদের দিকে চোখ তুললেন। আমরা আর কি করব? গোলাম আছি, গোলামি থাকব। কেউ কেউ হাসলো কথাটা শুনে। হাড়িতের মুখ লাল হলো, তার ছোট্ট হাসি ঘোঁত করে উঠল। শাল কাঁধে আর একজন বলল, তাই বা কেন? এই হয়তো আমাদের সুযোগ। সুযোগ নিশ্চয়ই। তীরের মতো প্রশ্ন ছোটালো হাড়িত। কিন্তু কিসের? ছোলার ডালের ছেঁচকি দিয়ে মটরশুঁটির কচুরি খেতে খেতে মজুমদার একবার চোখ তুলে দেখল মিসেস নন্দী সামনে দিয়ে চলে যাচ্ছেন। একটু তাকিয়ে থাকলো, কিন্তু চোখাচোখি হলো না। শাশ্বতী এগোলো। জলের জগ হাতে দুজন লোক দুদিকে চলে গেল। দূরে দাঁড়িয়ে রেঙ্গুনি জামাইটি কাকে দেখে হাসলেন, আর অন্যদিকে মেয়েরা যেখানে বসেছে সেখানে একবার ঝলক দিল কালো মখমল কাঁধের উপর রূপোর মতো আঁচল। না এলেই পারতাম, আবার ভাবল মজুমদার। সত্যি, কেন এসেছি?
মনে পড়ল মিসেস নন্দীর কাছে শেষ যেদিন অনেক কথাই বলবে ভেবেছিল, কিন্তু বেশি বলতে হলো না। বিজন তারপর এসেছিল একটা পালক ছড়া পাখির মতো চেহারা করে, ফোঁস ফোঁস করজেছিল। তার প্রায় কিছু সে শোনেনি, তার কানে আওয়াজ দিচ্ছিল অনেকক্ষণ ধরে শুধু ওই কথাটা। হলো না। কষ্ট পেয়েছিল, বুক ফেটে গিয়েছিল? না তো, এ অবস্থায় যেরকম বর্ণনা নভেলে টভেলে লেখে সেরকম কিছুই তার লাগেনি। কষ্ট কিছু না, আর কিছু না, শুধু অপমানের বিছের জ্বলুনি, না পাবার ধিক্কার। সে পারল না, ফেল হলো। সে প্রবীরচন্দ্র মজুমদার, কুঁচো কেরানির ডাল ভাত খেয়ে বড় হওয়া বড় ছেলে, আজ 150 লোকের মনিব, বড় গাড়ি আর ছোট গাড়ির মালিক, এই প্রথম সে কিছু চেষ্টা করে পারল না। নাকি তেমন করে চেষ্টা করেনি, তেমন করে ইচ্ছে করেনি, যেমন করে 16 বছর আগে মুঠো চেপে বলেছিল, টাকা আমার চাই? কিছু বোঝে না কেউ, আপনি কি বলেন? হারিত নন্দীর অন্তরঙ্গতা মজুমদারের কান কাড়ল। আমি ঠিক? কথাটা খুব সোজা। আপনি কি ফ্যাসিস্টদের জয় চান? হারিতের মুখের দিকে একটু তাকিয়ে থাকলো মজুমদার, গালের ভাঁজে বিনয় ছড়িয়ে নরম সুরে বলল, আচ্ছা, ফ্যাসিস্ট কাকে বলে? হারিত হাত নেড়ে হেসে উঠল। দয়া করে যদি একটু বুঝিয়ে দেন মিস্টার নন্দী। গম্ভীর মুখে আর নরম গলায় অনুনয় করল মজুমদার। আমি লেখাপড়া শিখিনি, কিচ্ছু বুঝি না। আমি তো কবে থেকেই ছেলেদের বলছি। শ্লেষা ভরা চড়া গলায় আওয়াজ হলো তাদের পিছনে। বেশি আর পাস টাস করে কাজ নেই বাপু, এবার জাপানিটা শেখো। লোকটার চেহারা দেখার জন্য হারিত ক্ষিপ্র ঘাড় ফেরালো, আর মজুমদার সেই সুযোগে হাত দিল সর্ষে দিয়ে ভাপানো চিংড়িতে। পারল না, চেষ্টা করে পারল না। আশা মরে গেল, তবু লোভ তাকে ছাড়ল না। এই সেদিন বিজন যখন এলো কেমন চোর চোর মুখে বোনের বিয়ের খবর দিতে, নেমন্তন্ন করতে, তাকেই দেখাতে হলো খুশি, উৎসাহ। বিজনের কিন্তু কিন্তু ভাবটা তাকেই কাটাতে হলো, আর দেখাতে গিয়ে সেটাই যেন সত্যি হয়ে গেল। উপহার পাঠালো 400 টাকার গ্রামাফোন, উপহার পাঠালো সারা দিনের জন্য বড় গাড়িটা, আর নিজেও এলো সময় মতো ভাগ্নিকে নিয়ে মুক্তিমান সৌজন্য সেজে। কেন? কৃতজ্ঞ করতে, মহত্ব দেখাতে? বাজে। যে কোনো সূত্রে, যে কোনো শর্তে একটু সম্পর্ক পাতা, সম্বন্ধ রাখা, এই কি সে চায়? এই কি সে চায় না? এত কাঙাল সে? তা পেনশনটা দেবে তো ঠিক মতো? একজোড়া জাঁদরেল সাদা গোঁফের ফাঁক দিয়ে সরু একটি প্রশ্ন পড়ল মজুমদারের ঠিক পিছনে, আর তার মুখোমুখি বসে কিরণ বক্সি রুই মাছের ফুলকপিটি মুখে তুলতে গিয়ে হঠাৎ থেমে গেল। সত্যি কি এখন কলকাতার বাইরে ফ্যামিলি পাঠানো দরকার? কিরণ বক্সির প্রশ্নটা হারিতকে লক্ষ্য করেছিল, কিন্তু হারিত মুখ তুলে দু গালের পেশি একবার একটু নাচালো। শুধু হাসতেই চেয়েছিল, কিন্তু দেখালো ভেংচির মতো। কিরণের খালি হওয়া গেলাসে জল ঢেলে দিল তার পিছনে দাঁড়িয়ে কোঁকড়া চুলের এক নবযুবক। নিখিল ঘাড় বেঁকিয়ে তাকালো। ডালিম এর মধ্যে আবার পোশাক বদলেছে। ঢোলা পাঞ্জাবির বদলে এখন তার গায়ে ছাই রঙের ডোরা কাটা সিল্কের শার্ট, আস্তিন গুটোনো, কবজিতে আবার সোনার ঘড়ি। ঘড়িটা কেন? চোখাচোখি হতে নিখিল বলল, কটা বাজলো ডালিমবাবু? ঘড়ির দিকে তাকাতে গিয়ে ঠাট্টা বুঝে লাল হলো ডালিম। এগিয়ে গেল টেবিল ফাঁকের গলি দিয়ে। এখন যাদের পেনশন হব তাদের আর ভাবনা কি? চাইলেই এক্সটেনশন নাকি? বাহ, এআরপি সাপ্লাই। এই যে এখানে একটু জল। আহ, খাসা পোনা। কথাটা শুনতে পেয়ে হেমাঙ্গ ছুটে এলো। আপনাকে আরেকটু, আর কিছু? আচ্ছা, জাপানিরা কি সোজা প্লেনে এসেই বোমা ফেলবে কলকাতায়, নাকি এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে বে অফ বেঙ্গলে আসবে? কিরণ বক্সির এই সূক্ষ্ম সামরিক প্রশ্নের উত্তরে হারিত মুখ পর্যন্ত তুলল না, যেন চারদিকে নির্বুদ্ধিতার ভারে নুয়ে পড়ে পোলাওয়ের পেস্তা বাদাম খেতে লাগলো খুঁটে খুঁটে। তারপর হঠাৎ দ্রুত আঙুলে মাংস মেখে নিয়ে বলল, মন্দ না তো, বেশ। একটু খেয়ে নিয়ে খুব নিচু গলায় আরম্ভ করল, শুনুন, ফ্যাসিস্ট হচ্ছে তারাই যারা
আপনি এক্সটেনশন নিচ্ছেন নাকি? না, আমি আর বক্তার মুখের চব্য পদার্থে বাকি কথা চাপা পড়ল। তবে রাজেন বোধহয়, রাজেনবাবু, তিনি তো পেনশনের দিন গুনছিলেন। তপাল তপাল, এতক্ষণে প্রথম কথা বললেন খুব বুড়ো একজন, রাজেনবাবুর সাক্ষাৎ ভগ্নিপতি, সেই বড় পিসির সাদা চুলের লাল সিঁদুর যার বেঁচে থাকার ইস্তাহার। বড় মেয়েটা বিধবা হয়ে। ডালিম তাড়াতাড়ি সরে গেল অন্যদিকে। শাশ্বতী তাকে দেখতে পেয়ে হাত নেড়ে ডাকল, আর হাড়িতের নাছোড় ঘ্যান ঘ্যান শুনতে শুনতে, মানে না শুনতে শুনতে, হঠাৎ একবার চোখ তুলতেই সেই হাত নাড়াটুকু মজুমদারের চোখে পড়ল। তেন রাজেনের পালে রতম। দাঁত পড়া মুখে কগুলি সব ত শোনাল। তারপর একটু জোর দিয়ে বলতে গিয়ে শটা শুদ্ধ ত হয়ে গেল। মানুষটা তৎ, তাই। তা সত্যি। সঙ্গে সঙ্গে সায় দিলেন রেবতী সিংহ, রাজেনবাবুর প্রতিবেশী। অতি সজ্জন রাজেনবাবু, আমাদের পাড়ার মধ্যে। দে তো আমাকে একটু জল। উফ, এমন ঢেকেছে চারদিকে। ভাগ্যিস শীতকাল, ডালিম গম্ভীর গলায় বলল। গরম পড়লে যে ব্ল্যাকআউটে কি করে? তদ্দিনই থাকবে ব্ল্যাকআউট? শাশ্বতীর চিন্তা হলো, কি যে হাঙ্গামা সত্যি। তা তুই যে জল নিয়ে, ওরা সব আছে তো? আমিও তো আছি। ডালিম মিষ্টি করে হাসল। তারপর হঠাৎ হাতের জগটা নামিয়ে কবজিতে বাঁধা ঘড়িটা খুলে পকেটে রাখল। খুলে রাখলি যে? অসুবিধে লাগে। ডালিম একটু আবছা করে হাসল। মানিয়েছিল কিন্তু, জামাইবাবুর ঘড়িটা না? হালকা গলায় এ কথা বলে শাশ্বতী চলে গেল মেয়েদের টেবিলের দিকে। ডালিম একটু দাঁড়ালো, আলগোছে আবার পরে নিল ঘড়িটা। সাথীটা বাপের প্রাণ, তাকে বিয়ে দিয়ে এখন। কথা শেষ না করে কুন্দ দিদিমা পাতের দিকে তাকালেন। বেসনে ভাজা চাকতি বেগুনে কামড় দিলেন এতক্ষণে। ও সবই সয়ে যায়, সবই ঠিক হয়ে যায়। হাসি হাসি লীলামাসি পৌঁছলেন মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ডালনায়। চিংড়িটা কি অদ্ভুত ভালো। শোভার ভরা মুখ থেকে উৎসাহ উপচাল। কোনটা না? তক্ষুনি বলে উঠলেন বড় পিসি, প্রতাপ ঠাকুরের রান্না, এর উপর কি আর কথা আছে? একটু দূর থেকে অনেকটা কম বয়সের একজন মহিলা জিজ্ঞেস করলেন, বিখ্যাত বুঝি প্রতাপ ঠাকুর? ও মা! বড় পিসি গালে হাত দিয়ে অবাক হলেন। প্রতাপ ঠাকুরের নাম শোনেননি আপনি? তার বাপ ছিল বিক্রমপুরের শ্রেষ্ঠ ঠাকুর, সারা দেশেও তো তার মতো। পিছনে দাঁড়িয়ে মহাশ্বেতা ছোট্ট চিমটি কাটল বড় পিসির কাঁধে। বাহ! জলপাইয়ের টকে এইমাত্র চিকচিকে হওয়া সাদা গোঁফের ফাঁক দিয়ে আওয়াজ বেরোল। রাজেন ব্যবস্থাটি করেছে পরিপাটি, তা বলতেই হয়। হ্যাঁ, উত্তম। তোফা রান্না। শেষ মেয়ের বিয়ে, খরচ করেছে খুব, আর জামাইরাও সব যোগ্য। এটি কিন্তু পয়সায় খাটো হলো। একটু নিচু গলায় মন্তব্য করলেন সোনার চশমা পরা, টাক পরা প্রৌঢ় সাথীদের প্রভাত মেসমশাই, লীলামাসির স্বামী। তা হোক। টমেটোর চাটনিতে ভেজানো আঙুলটা মুখ থেকে বের করে রেবতীবাবু মত দিলেন, ছেলে খুব ভালো, এতদিন ধরে দেখছি আমাদের বাড়িতেই তো। চোখ তুলে তাকায় না কারো দিকে। যেখানে তাকাবার সেখানে ঠিক তাকিয়েছে। শ্লেষ্মা ভরা চড়া গলার আওয়াজ হলো। রুই মাছের লম্বা সাদা কাঁটাটি থালার ধারে সাজিয়ে চিত্রা বলল, মনে মনে সাথীর এই ছিল? আমি তো কবেই বুঝেছিলাম। অনুপমা হাসল। কবে বুঝেছিলি? চিত্রা যেন অবিশ্বাস করল কথাটা। অনার্স ক্লাসে তো দেখিনি। সত্যেনবাবু একবারও তাকান না সাথীর দিকে, আর সাথী কখনো বই থেকে চোখ তোলে না। মস্ত বয়স্ক, অত্যন্ত সাজা, বিয়ে না হওয়া বেমানান ইভা গাঙ্গুলি পুরুষের মতো মোটা গলায় বলল, তা তোমরা যে যাই বলো, প্রফেসরের সঙ্গে ছাত্রীর এরকম। আস্তে, ওই যে সাথীর ছোটদি। আপনি মুগের ডালটা খেলেন না? একদম অচেনা একজনের দিকে ভুরু কুঁচকলেন বড় পিসি। কত খাবো? লাজুক মহিলাটি নিচু গলায় বললেন। একটু মুখে দিয়ে দেখুন। বড় পিসির হাসিতে স্পষ্ট এই কথাটা ফুটল যে
এমন মুগের ডাল পৃথিবীর ইতিহাসে এই প্রথম রান্না হলো, দ্বিতীয়বার আর হবে না। আপনি তো খাচ্ছেনই না, শুধু কথাই বলছেন, বললেন লাল পাড় গরদ পরা একজন পরিতৃপ্ত প্রৌঢ়া, হারিতের মা। এই যে খাই। বড় পিসি পোলাওয়ে হাত দিলেন। তা বেশ। মুখ খুলে খুলে সোনা বাঁধানো দাঁতে মাংস চিবোতে চিবোতে বয়সের পক্ষে বেখাপ্পা রকম রংচঙে শাড়ি পরা এক গিন্নির এইমাত্রই যেন মনে পড়ল নিমন্ত্রণের উপলক্ষটা বেশ বিয়ে হলো। যা দিনকাল, তাতে মেয়ের পাত্র জোটানো। যা বলেছেন। পিসি খাওয়া থামিয়ে গম্ভীর মুখে তাকালেন। চারদিকেই তাই। একটি দুটি পার করতেই গলদঘর্ম এক একজন, আর আমাদের 5-5টি মেয়ে। বড় পিসির সমস্ত মুখ মধুর একটি হাসিতে উল্লসিত হলো। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সকলের দিকে তাকিয়ে বলতে লাগলেন, 5টিরই যেন উড়াল দিয়ে বিয়ে হয়ে গেল, একটার বেশি কথা না। চোখে দেখল কি লুফে নিল। আর জামাইও এক একটি। আহ, থামো তো তুমি। মহাশ্বেতার ফিসফিসে গলা অনেকেই শুনল, কিন্তু কথাটা যাকে বলে তিনিই যেন শুনতে পেলেন না। তা দেখুন, আমাদের মেয়েরা তো আর নিজেরাই বর ধরতে ছোটে না, বললেন রেবতী গিন্নি, টেবিলের এক ধারে বসে পাশের চেয়ারের পাশের বাড়ির মেজ বউয়ের কানে কানে। মেজ বউ কথা না বলে হাত ওল্টালেন, তার আংটির পাথর থেকে একদানা পোলাও ঝরে পড়ল। সাথে নিশ্চয়ই কলেজ ছেড়ে দেবে। সে তো দিতেই হবে, জবাব দিল ইভা গাঙ্গুলি তার ভাইস প্রিন্সিপাল মামার কর্তৃত্বের সুরে। বেশ ছিল সাথীটা। একটু বিষাদ লাগলো অনুপমার গলায়। মনে আছে সেই অ্যানসেন্ট মেরিনারের ক্লাস? আর সেই যে একদিন ট্রামে ফিরছিলাম, সত্যেন রায় উঠলেন। একসঙ্গে ছোট নিঃশ্বাস পড়ল অনুপমার, চিত্রার। সেসব দিন যেন কত দূরে চলে গেছে এরই মধ্যে। সুপ্রীতির চিঠিপত্র পাস আর কই আর। বিয়ে হয়ে গেলে আর বন্ধুরা কে যে কার মধ্যে কি দেখতে পায়। ইভা গাঙ্গুলি তার পুরুষের গলা অনেকটা নামালো, কিন্তু তাও বেশ চড়া শোনালো অন্য দুজনের নিচু গলার পরে। সত্যেন রায়ের মতো ব্রিলিয়ান্ট ইয়াং ম্যান, তার আরও একটু। কথা শেষ না করে ইভা গাঙ্গুলি এখন না ছোঁয়া খাবার থেকে চোখ দিয়ে বাঁচতে লাগলো। একটু দূর থেকে তার মুখের উপর পড়ল 6 কোণ চশমা পরা তীক্ষ্ণ চোখ, আর এতদিনের মধ্যে এই প্রথম তার মুখে সত্যেন রায় সম্বন্ধে সপ্রশংস কিছু শুনে চিত্রা অনুপমা অবাক হয়ে তাকালো। তার আরও অ্যাম্বিশাস হওয়া উচিত ছিল। টকের খুঁড়ি থেকে আলগোছে জলপাইটি তুলে নিয়ে কথা শেষ করল ইভা। মামা তো বলেনি যে কেন যে সত্যেন এখানে পড়ে আছে জানি না, কত ভালো চাকরি ওর হতে পারে। ওই ওর দোষ, অ্যাম্বিশন নেই। কিছু মনে করবেন না। ঘেঁষাঘেঁষি টেবিলে যতটা সম্ভব এগিয়ে এলো 6 কোণ চশমা পরা রংমাখা মুখটি। কিছু মনে করবেন না, আপনাদের কাউকে চিনি না। আপনাদের কথার মধ্যে কথা বলছি। আপনারা স্বাতীর বন্ধু তো? আমিও স্বাতীর বন্ধু। আর আমি এ কথা নিশ্চয়ই বলবো যে স্বাতী অসাধারণ মেয়ে এবং সত্যেনবাবু অসাধারণ ভাগ্যবান। এই সোচ্চার বক্তৃতাটি শুনে ইভা গাঙ্গুলি শুদ্ধ হকচকালো, আর চিত্রা যেন এতে জোর পেল তার আন্তরিক একটি অভিমত ব্যক্ত করার। সত্যেনবাবু দেখতে কিন্তু ভালো না। দেখতে ভালো কিনা জানি না, তবে খুব অ্যাট্রাকটিভ। স্পষ্ট উচ্চারণে কথাটা বলে উঠল ছিপছিপে কালো একটি মেয়ে, মাত্রই একটি ঢাকাই শাড়ি পরা, এবার তাদের সঙ্গে নতুন ভর্তি হওয়া। এখন আবার বেশি অ্যাট্রাকটিভ হলে বিপদ। ইভা বাঁকা হাসল কালো মেয়েটির দিকে তাকিয়ে। আপনাদের কারো কিছু আর কিছু? শাশ্বতী তাদের কাছে এসে দাঁড়ালো। উর্মিলা বলল, একটু জল ছর্দি। বিজনকে বিজুদা বললেও শাশ্বতীকে এর আগে ছর্দি বলেনি সে, কিন্তু এখন বলল এই জন্য যাতে অন্যরা বুঝতে পারে তার সঙ্গে এদের কত ঘনিষ্ঠতা। জল? এই যে এদিক, এই যে। এদিক ওদিক তাকাতে তাকাতে শাশ্বতীর চোখাচোখি হলো ডালিমের সঙ্গে। চোখ দিয়ে তাকে ডাকল। কর্তব্যপরায়ণ ডালিম বাধ্য হয়ে এগোলো। এতক্ষণ ঘুরে ঘুরে অন্য সব টেবিলের অনেক খালি হওয়া গ্লাসেই জল সে দিয়েছে, সযত্নে এড়িয়ে গেছে এই একটি টেবিল। ওখানে যারা বসে আছে তাদের দিকে দূর থেকে তাকাতে গেলেও চোখের পাতা যেন ভারী হয়ে নেমে আসে। কেন এরকম?
কেন মেয়েরা এত সুন্দর আর কিছুতেই কেন তাদের কাছে যাওয়া যায় না? শক্ত গম্ভীর মুখে প্রাণপণে লাল না হবার চেষ্টা করতে করতে উর্মিলার গেলাসে জল ঢালতে লম্বা ডালিম নিচু হলো। একটা গন্ধ লাফিয়ে উঠল তার দিকে, কেমন 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 নতুন, অদ্ভুত, আশ্চর্য। আমাকে একটু জল দিন তো। স্পষ্ট গলায় কথাটা যে বলল, ডালিম তাকে আগেও একবার দেখেছিল, বড় মাসির কীরকম ননদ যেন। আর খানিক আগে সিঁড়িতে একবার ঠিক দেখেনি, ঠিক দেখতে পায়নি, শুধু একটা রূপের আভা, রঙের ঝলক চমকে গিয়েছিল তার চোখের সামনে। টিপি টিপি কয়েক চেয়ার সরল ডালিম, আস্তিন গুটোনো, ঘড়ি বাঁধা ফর্সা হাতে জলের জগ উঁচু করল। আর ঠিক তখনই একেবারে অকারণে রূপসীটি মুখ তুলল, নড়ে উঠল চাকার মতো কানবালা, ঠোঁটের উপর পাতলা গোঁফে আলো পড়ল। জগটা হঠাৎ ভারী হয়ে গেল ডালিমের হাতে, আর এমন বেয়াড়া হয়ে উঠল যে ডালিম গায়ের জোরে চেপে ধরতে ধরতেও উপচে পড়ল জল। গেলাস ছাপিয়ে, টেবিলের পাতলা কাগজ ভিজিয়ে ঝরে পড়ল ঝলমলে বেনারসিতে, গড়িয়ে নামল মখমলের জুতোয়, পৌঁছলো আশেপাশে ছিটে ছিটে হয়ে। মহাশ্বেতার কীরকম যেন ননদটি একবার নিচু হয়েই ক্ষিপ্র মুখ তুলে কটমট করে তাকালো ডালিমের দিকে। তার রম্য ঠোঁটের উপর পাতলা সোনালি গোঁফ আরও স্পষ্ট দেখা গেল এবার। আশেপাশে হাসি বইল ঝিরঝির। শাশ্বতীর মেজোজা, যিনি শাশুড়ির সান্নিধ্য এড়াবার জন্য তরুণী টেবিলেই বসেছিলেন, অবশ্য নিজেও তরুণী, কিন্তু বিবাহিত আর অবিবাহিত মেয়েতে তো জন্ম জন্মান্তরের তফাৎ। শাশ্বতীর মেজোজা বেদরকারি ছোট ছোট জলের তোড়ে হাসি চাপতে চেষ্টা করলেন, আর টেবিলের একধারে বসে জল তরঙ্গ বাজনার মতো হেসে উঠল তিনটে ফুটফুটে পরি পাশাপাশি, একজন লাল, একজন সবুজ, অন্যজন কমলা রঙের। মুখ ভরা সন্দেশ খেতে খেতে গরম লেগেছে বলে খয়েরি শার্টের গলার বোতামটা খোলা। নিখিল হাসির শব্দে ঘাড় ফেরালো। হাসতে গিয়ে তিনজনেই পিছন দিকে হেলেছে, তাই তিনজনকেই এবার একটু স্পষ্ট দেখতে পেল নিখিল, আর খুব স্পষ্ট দেখল ডালিমকে। ছিমছাম, সুশ্রী, গ্রে স্ট্রাইপের দুরন্ত একটি শার্ট পরা, নিচু মাথায় চুলের ঢেউ দেখিয়ে জলের জগ হাতে সেইখানটাতেই দাঁড়িয়ে। নিখিল কিছু জানল না, শুধু দেখতে পেল। তার মনে হলো ডালিমের মুখও হাসি হাসি। হঠাৎ ঈর্ষার একটা ঝাপটা দিল তার মনে। কাঁচা ছানার চমৎকার বরফিটা আটকে গেল গলায়। কিরণ বক্সি জিজ্ঞেস করল, তাহলে সত্যি জাপানিরা বোমা ফেলবে কলকাতায়? কাকে জিজ্ঞেস করলো নিজেই জানল না। তাহলেটাও অর্থহীন, কেননা এর আগে তার আরও দুটো সূক্ষ্মতর গুরুতর প্রশ্নের কলকাতা ছেড়ে মিনিমাম কত মাইল দূরে ঠিক নিশ্চিত বলা যায়? ডিরেক্ট হিট না হলে তো আর কিছু হবে না। কোনো তরফ থেকে কোনো জবাব পায়নি। খেতে খেতে নিজের ভাবনা ভেবেছে, তার শ্বশুরের বউ, তার আসন্ন অনিশ্চিত অনিতাহীন অবস্থা, চিরস্থায়ী কলকাতায় এই কল্পনাতীত অঘটন, আর তারই সুতো ধরে ধরে এইমাত্র পাতে পড়া পাঁপড় ভাজা ভাঙতে গিয়ে এই আদি প্রশ্নটাই আবার খুব জরুরি সুরে বেরিয়ে গেছে তার মুখ দিয়ে। না, বোমা ফেলবে না, মসৃণ জবাব দিলেন লম্বা কোট পরা, লম্বা জুলপিওলা শৌখিন ভদ্রলোকটি। গোলগাল শহরটিকে আস্ত মুখে পুরবে এই রকম বলে মুখ উঁচু করে দু আঙুলে ধরা রসগোল্লাটি একটু দূর থেকে আস্ত ফেলে দিলেন জিভের উপর। ফিফথ কলাম, সব ফিফথ কলাম। না, সব না, আমরা আছি, লড়বো, রুখবো, জিতবো আমরা। ছাড় পোকার মতো টিপে টিপে মারবো এক একটাকে। ভাবতে ভাবতে হাড়িতের মুখ হিংস্র হয়ে উঠল। আঙুলগুলি দ্রুত নড়তে লাগলো থালার উপর। খামোকা কিছু একটা তুলল থালা থেকে। খাওয়া তার হয়ে গিয়েছিল অনেকক্ষণ, অর্ধেক জিনিসই ছোঁয়নি। চোখে না দেখে চিবিয়ে ফেলল টমেটো চাটনির আদার কুচি। ওহ, ঝাল! আমাকে পাঁপড় না? জিভের মাঝে মনের ঝালে মিশে কথাটা ক্রুদ্ধ শোনালো, উগ্র ধমকের মতো। হাড়িতের শীষ টানা শুনে মোলায়েম গলায় মজুমদার বলল, কোনটা ঝাল লাগলো মিস্টার নন্দী? উত্তরে হাড়িতে একটু ভালো মানুষই হাসির চেষ্টা করল। একটু মিষ্টি খান, এটা বেশ উপাদেয় মনে হচ্ছে। মজুমদার তার পরিষ্কার পাতে খুঁড়ি শুদ্ধ রসমালাই তুলল। একটু একটু পাঁপড় ভেঙে তাই দিয়ে তুলে তুলে খেতে লাগলো। দেখছেন তো পাঁপড়ের সুবিধে, চামচেতে চামচে, খাওয়াতে খাওয়া।
কিন্তু আপনি বুঝি পাঁপড় ভালোবাসেন না? বলে সারা মুখে হাসি ফুটিয়ে হাড়িতের দিকে তাকাতে গিয়েই হঠাৎ তার মুখের ভাব বদলালো। চোখ সরে গেল, মাংসল ঠোঁট কমনীয় হলো, চোখে ফুটল ঠাট্টার বদলে গভীরতা। চোখাচোখি হলো সামনে দিয়ে চলে যাওয়া শাশ্বতীর সঙ্গে। থাকছেন তো? ঘাড় হেলিয়ে কথাটা বলে শাশ্বতী একটু তাড়াতাড়ি এগোলো। নিচে এখন এতক্ষণে সাথীকে সাজানো বোধ হয়, কিন্তু মোড় নিয়ে হঠাৎ থামল বাবাকে দেখতে পেয়ে। দূরে কোণে, যেখানে আলো একটু কম, সেখানে জলের জ্বালা আর থালা গ্লাসের স্তূপের কাছে বাবা দাঁড়িয়ে আছেন হেমাঙ্কদার পাশে। শাশ্বতী যেন অনেকক্ষণ পর বাবাকে দেখল, যেন অন্য রকম দেখল। বাবার মুখটা যেন ছোট, মানুষটাই যেন ছোট হয়ে গেছেন আগের চাইতে। রেখা পড়া মুখ, কুঁকড়োনো চোখ, গলার চামড়া ঢিলে, গায়ে সেই ছাই রঙা আলোয়ানটি কেমন বিষণ্ণতার মতো জড়ানো। দূর থেকে, আর বাবা অন্যদিকে তাকিয়েছিলেন বলে সবই যেন খুব স্পষ্ট দেখল শাশ্বতী। ফিরল, যদিও নিচে যাবার গরজ তার খুব। টেবিল ফাঁকের উজ্জ্বল গলি দিয়ে যুবকদের চকচকে চুল আর মেয়েদের রংবাহার শাড়ি গয়নার ধার ঘেঁষে পাঁপড় পরিবেশকদের ঝুড়ির ধাক্কা বাঁচিয়ে দূরের কম আলোর কোণের দিকেই শাশ্বতী যেতে লাগল। বাবাকে বলার কোনো জরুরি কথা যে তার মনে পড়ে গিয়েছিল তা নয়, বাবাকে বলার কিছু কথা যে তার ছিল তাও নয়, কিছু না, শুধু মনে হলো একবার যাই। আজ এই পর্যন্ত। এই অধ্যায়টি অনেকটাই বড়, তাই ভাগ ভাগ করে পড়ছি। তবু সঙ্গে থাকবেন। ধন্যবাদ।